লেফট হয়ে গেল তো তো গেল হয়তো। প্রকল্প, বিভিন্ন সরকারি প্রকল্প বিশেষ করে, ঠিক আছে, গভর্নমেন্ট যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো আছে তার উপর বেশ করে কোশ্চেন দেয়। প্রকল্প, স্কিম, যে প্রকল্প আছে কি তাই কোশ্চেন, মানে নর্মাল, খুব একটা বেশি ডেপথে যায় না। এই প্রকল্প কবে লঞ্চ হয়েছিল বা বেশি একটু যদি হাইলাইট হয় সেটা কি রিলেটেড সেটা জানতে চাই। কবে লঞ্চ হয়েছিল সেটা জানতে চাই। বিভিন্ন স্কিম বা প্রকল্প, পরপর যাব। তুমি বলবো প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত, প্রধানমন্ত্রী স্বাস্থ্য, প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য, প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা হয়নি? হয়েছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত তো প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা কবে লঞ্চ হয়? না, 1 ফেব্রুয়ারি 2021। 1 ফেব্রুয়ারি 2021। একদম ডাইরেক্ট এইভাবে জিজ্ঞেস করবে যে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা কবে লঞ্চ হয়? 1 ফেব্রুয়ারি 2021। যেগুলো তারিখ লিখবো তারিখগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। না, এটা কি প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা? লিখছি না, অত ডিটেলস লিখছি না, বলে দিচ্ছি দুটো একটা যেগুলো লেখার সেগুলো লিখবো, ঠিক আছে। না, এটা কি, না ভারত সরকার এটা চালু করে। স্বাস্থ্য কথাটা আছে বুঝতেই পারছি। তাহলে এই প্রকল্পের দ্বারা ভারত সরকার স্বাস্থ্যের ওপর জোর দেয় বেশি। না, যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এটা লঞ্চ করে। হ্যাঁ, এটা দিতে পারে যে কোন দপ্তর লঞ্চ করে এটা। স্বাস্থ্য ও পরিবার, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক চালু করে এটা। এটা চালু করে কে? স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক। তাহলে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা 1 ফেব্রুয়ারি 2021 চালু হয়। না, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক এটা চালু করে, ঠিক আছে। ব্যাস এটুকুই মনে রাখো। এর দ্বারা কি, না স্বাস্থ্য ব্যবস্থাকে, আমাদের যে স্বাস্থ্য সংস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেটাকে শক্তিশালী করা ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নেক্সট মনে রাখবো, পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান। পিএম, পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান, কৌশল সম্মান। পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান, এটা কবে লঞ্চ হয়? 2023-24 সেশনে। কবে লঞ্চ হয়? 2023-24। এভাবে অপশন থাকে। তাহলে পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান কবে চালু হয়? 2023-24 সেশনে। না, এর দ্বারা কি, না বিশ্বকর্মা আছে, বিশ্বকর্মা কি দক্ষ ছিল, বিভিন্ন কাজ করতো, ঘর নির্মাণ করতো, এরকম বিশ্বকর্মা দেবতা, গড। সেই হিসাবে মনে রাখো যে বিশ্বকর্মা মানে এক কথায় একজন ব্যক্তি, সে বিভিন্ন কাজকর্মে দক্ষ হবে। এক কথায় ব্যক্তিবর্গের বা বিভিন্ন ব্যক্তিদের দক্ষতা বাড়ানোর জন্য এই প্রকল্পটি গৃহীত হয়, ঠিক আছে। মানে দক্ষতা উন্নয়নের জন্য। এটা কেন লঞ্চ হয়? দক্ষতা উন্নয়নের জন্য। দক্ষতা উন্নয়নের জন্য লঞ্চ করা হয়। দক্ষতা উন্নয়নের জন্য চালু করা হয়। দক্ষতা উন্নয়নের জন্য চালু করা হয়। দক্ষতা উন্নয়নের জন্য এটা চালু করা হয়। ব্যাস এটুকু মনে রাখলে হবে। মানে ভারতে যে সমস্ত যুব সমাজ রয়েছে, যুব সমাজকে বিভিন্ন কাজে কর্মে দক্ষ করার জন্য এটা চালু করে। তাহলে এটুকু মনে রাখলেই হবে। নেক্সট পড়ব অমৃত ভারত স্টেশন স্কিম। অমৃত ভারত
স্টেশন স্কিম। অমৃত ভারত স্টেশন স্কিম। না, অমৃত ভারত স্টেশন স্কিম এটা কবে লঞ্চ হয়? 1 জানুয়ারি 2023। 1 জানুয়ারি 2023। তাহলে 2023 সালে এটা চালু হয়, অমৃত ভারত স্টেশন স্কিম। না, এই স্টেশন কথাটা আছে এখানে, তাহলে বুঝতে পারছি স্টেশন, এবার বাস স্টেশন না কিন্তু। হ্যাঁ, বিভিন্ন রেল স্টেশন নিয়ে এটা তৈরি হয়েছিল এই প্রকল্পটা। ভারতের যে সমস্ত রেল স্টেশনগুলো অনুন্নত সেগুলোকে উন্নত করার জন্য বা রেল স্টেশনের উন্নয়নের জন্য এই প্রকল্পটা গৃহীত হয়। তাহলে অমৃত ভারত স্টেশন স্কিম হচ্ছে এমন একটা স্কিম, এখানে বিভিন্ন স্টেশনগুলোর মানে উন্নয়নের জন্য এগুলো এই প্রকল্পটা গৃহীত হয়। না, 1275টি, মাথায় রাখবে এই সংখ্যাটা, 1275টি স্টেশন উন্নয়নের সংকল্প নেওয়া হয়। মানে ভারতবর্ষে, টোটাল ভারতবর্ষে 1275টি স্টেশনকে, রেল স্টেশন কিন্তু, হ্যাঁ এটা রেল স্টেশন রিলেটেড, রেল স্টেশন। ভারতের যে সমস্ত রেল স্টেশনগুলো অনুন্নত তাদেরকে উন্নত করার জন্য এই প্রকল্পটা গৃহীত হয়। কত? 1275টি। অমৃত ভারত স্টেশন স্কিম হচ্ছে ভারতের অনুন্নত রেল স্টেশনগুলিকে উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য গৃহীত একটি প্রকল্প। কবে লঞ্চ হয়? 1 জানুয়ারি 2023। 1275টি স্টেশনকে এই আওতায় আনা হয়। ব্যাস, এটুকু মনে রাখলেই পারা যাবে। তাহলে কৃষ্ণনগর দেখবে অনেক আপগ্রেড হয়েছে, তার মধ্যে হয়তো কৃষ্ণনগরও পড়েছে। নেক্সট চল, তাহলে এই গেল অমৃত ভারত স্টেশন স্কিম। অটল বায়ু অভ্যুদয় যোজনা। নেক্সট মনে রাখবো, অটল, অটল অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী সেই নামে চালাচ্ছে, অটল বায়ু অভ্যুদয় যোজনা। অটল বায়ু অভ্যুদয় যোজনা, অটল বায়ু অভ্যুদয় যোজনা কবে লঞ্চ হয়? 2021 সালে। যেগুলো তারিখ লিখবো সেগুলো তারিখ মনে রাখবেন, যেগুলো ইয়ার লিখবো সেগুলো ইয়ার। তাহলে অটল বায়ু অভ্যুদয় যোজনা চালু হয় 2021 সালে। না, এটা কি অটল বায়ু অভ্যুদয় যোজনা? মানে এটা হচ্ছে এমন একটা স্কিম, এটা মূলত বয়স্কদের জন্য। কত বছর বয়স কি? না, যে সমস্ত মানুষরা 60 বছরের বেশি, 60 বছর বেশি, 60 ইয়ার্স, 60 বছরের বেশি যে সমস্ত মানুষরা রয়েছে, ঠিক আছে, যাদের ছেলেমেয়েরা তাদের ত্যাগ করেছে আর কি, তাদের জন্য। ঠিক আছে, যে সমস্ত বয়স্ক মানুষদের বয়স আর কি, মানে বয়স্ক বলতে 60 বছরের বেশি, সরি, যে সমস্ত মানুষদের বয়স 60 বছরের বেশি, যাদের ছেলেমেয়েরা ত্যাগ করেছে, দেখে না, তাদের জন্য এই স্কিমটা চালু করা হয়। ঠিক আছে, এক কথায় বৃদ্ধাশ্রম, মনে রাখো, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম কথাটা মনে রাখো। তাহলে অটল বায়ু অভ্যুদয় যোজনা, এর আওতায় বৃদ্ধাশ্রম মানে গড়ে তোলার একটা ভাবনা চিন্তা আসে সরকারের মাথায়, যে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের বাবা মাকে দেখে না, সেই সমস্ত মানুষদের যারা বয়সে 60 বছরের বেশি, তাদেরকে সহায়তা করবে, সেই নিয়ে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। নেক্সট চলো, তাহলে এই হচ্ছে একটা বললাম অটল বায়ু অভ্যুদয় যোজনা কবে লঞ্চ হয়? 2021 সালে। আর এর একটা নাম ছিল, পূর্ব নাম, ঠিক আছে, প্ল্যান ফর সিনিয়র সিটিজেন, এটা মনে রাখবে। এর পূর্ব নাম কি? প্ল্যান ফর সিনিয়র সিটিজেন, এটা হচ্ছে পূর্ব নাম, এটা মনে রাখো, তাহলে হবে। নেক্সট বলবো অমৃত, প্রধানমন্ত্রী জনধন যোজনা, খুবই ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রাখবে, প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে লঞ্চ হয়? 28 আগস্ট। প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 আগস্ট 2014।
না, প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা কি? এটা হচ্ছে ব্যাংক রিলেটেড বা ব্যাংকের যে সমস্ত অ্যাকাউন্টগুলো আমরা খুলেছিলাম, মনে পড়ছে অনেকদিন আগে? জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যেটা চালু হয়েছিল সেটা। ঠিক আছে? ব্যাংকিং সুবিধা আর কি, এটা মনে রাখবে, ব্যাংকিং সুবিধা। ব্যাংকিং সুবিধা। না, যে সমস্ত মানুষের কাছে ব্যাংকের খাতা ছিল না তাদেরকে ব্যাংকে খাতা খুলে দেওয়া বা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়া। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মনে রাখবে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। না, এর আগে দেখবে, ভালো করে মনে রাখো, মনে করে দেখো যে ব্যাংকে একটা মিনিমাম টাকা রাখতে হতো। এখনো বিভিন্ন ব্যাংকে চালু আছে আর কি, যেগুলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ভালো। আর অন্য যদি অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে সেখানে ব্যালেন্স মেনটেন করতে হয়। 500 টাকা হোক, 1000 টাকা হোক, রাখতেই হবে। 1000 টাকার কমে গেলে দেখা যাচ্ছে কাটতে শুরু করছে, এরকম চার্জ নিয়ে নিচ্ছে। বা কিছু কিছু আছে তো আইসিআই ব্যাংক, ওখানে তো আরো বেশি রাখতে হয়, 10,000, 12,000, 20,000, এরকম। অত জানিনি, কিন্তু এটা মাথা রাখো যে এই প্রধানমন্ত্রী জনধন যোজনার মধ্য দিয়ে কি ভারতের যে সমস্ত অনুন্নত এলাকা যাদের অ্যাকাউন্টে নেই আর কি, যতটা সম্ভব বেশি পরিমাণে মানুষকে ব্যাংকিং পরিষেবার মাধ্যমে জোড়া হয়। আর এটা হচ্ছে জিরো ব্যালেন্স একটা অ্যাকাউন্ট, মিনিমাম কোনো ব্যালেন্স রাখা হতো না, জিরো ব্যালেন্সে খুলতে পারতো। আর এর এই আওতায় সব থেকে মেয়েরা বা মহিলারা যোগদান বেশি করেছিল, মনে রাখবে। মহিলা 54 পয়েন্ট সামথিং এরকম, হ্যাঁ, 54 পয়েন্ট সামথিং, 54% আর কি। যত খাতা খুলে হয়েছিল তার মধ্যে 54% মহিলা, মহিলারা বেশি যোগদান করেছিল। তাহলে এটা মনে রাখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা। আর পরবর্তীতে যত বিভিন্ন স্কিম আসে, টাকা দেওয়া স্কিম আর কি, সেগুলো সব এর এর সাথে যুক্ত করা হয়। সেজন্য এই প্রধানমন্ত্রী জনধন যোজনা কিন্তু ভালো হিউজ পরিমাণে সাকসেস হয়েছে। এর আওতায় প্রচুর মানে মানুষকে অ্যাড করেছে। আর সব থেকে বেশি অ্যাকাউন্ট খুলেছে এসবিআই এই প্রধানমন্ত্রী জনধন যোজনা এই প্রকল্পে। এসবিআই এ প্রচুর মানুষ অ্যাকাউন্ট খুলেছে। আর সরকার তো মাঝে মাঝেই চাটন দেয় যে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে, তো আপনারা কেন করছেন না? প্রাইভেটরা করে না তো, কারণ ওরা তো টাকা রাখতে হবে, মিনিমাম টাকা রাখতে হবে প্রাইভেট ব্যাংকে, মিনিমাম একটা ব্যালেন্স রাখা প্রয়োজন, নাহলে সম্ভব না। সেজন্য ওদেরকে মাঝে মাঝেই সরকার চাটন দেয় যে আপনারা করছেন না, এটা সুযোগ সুবিধা পাচ্ছে না, দিচ্ছে না। সব থেকে এসবিআই বেশি খুলেছে এটা অ্যাকাউন্ট। তাহলে এটা মনে রাখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা। নেক্সট পড়বো স্কিল ইন্ডিয়া মিশন, খুবই ইম্পর্টেন্ট। স্কিল ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশন। না, স্কিল ইন্ডিয়া মিশন কবে লঞ্চ হয়? 15 জুলাই 2015, 15 জুলাই 2015 সাল। 2014-15 নাগাদ যে মানে স্কিমগুলো লঞ্চ হয়েছে দেখবে, সেগুলো বেশি আসে পরীক্ষায়, বেশি ইম্পর্টেন্ট, ওইগুলোই রিপিট হয়। স্কিল ইন্ডিয়া মিশন কবে লঞ্চ হয়? 15 জুলাই 2015। না, স্কিল ইন্ডিয়া মিশন কি? না, এটা হচ্ছে বিভিন্ন যুবক যুবতীদের স্কিল স্কিল শেখানো। ওই যে দক্ষতা বললাম এর আগে একটা, এটাও তাই। যুবক যুবতীদের প্রশিক্ষণ, এটা মনে রাখো, যুবক যুবতীদের প্রশিক্ষণ, যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। এই প্রকল্পের আওতায় যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়, যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে? এটা মনে রাখো, যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যাস এটুকু মনে রাখো তাহলেই হবে। নেক্সট চলো, মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে। মেক ইন ইন্ডিয়া খুবই ইম্পর্টেন্ট। মেক ইন ইন্ডিয়া কবে লঞ্চ হয়? 25শে সেপ্টেম্বর। পুরো তারিখও মনে রাখবে, এই কটা। প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 জুলাই, 2000 আগস্ট, 28 আগস্ট সরি, 15 জুলাই স্কিল ইন্ডিয়া মিশন 2015, মেক ইন ইন্ডিয়া 25শে সেপ্টেম্বর 2014। এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, 2014।
না, মেক ইন ইন্ডিয়া লঞ্চ হয় কবে? 25শে সেপ্টেম্বর 2014। মেক ইন ইন্ডিয়া কি না, এখানে ম্যানুফ্যাকচার সেক্টরের বৃদ্ধির হার দেখা হয়। মেক ইন ইন্ডিয়া মানে কি না, ভারতকে তৈরি করবে, ভারতের সমস্ত কিছুকে অগ্রমুখী করবে। এই প্রকল্পের মধ্য দিয়ে ভারত সরকার কি করে, একটা উদ্যোগ গ্রহণ করে যে ভারতকে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার, ঠিক আছে, বিভিন্ন পণ্য উৎপাদন, বিশেষ করে উৎপাদনের দিকে বেশি জোর দেয়, যেন ভারতীয় পণ্য বিশ্বের বাজারে ছড়িয়ে পড়ে, এরকম একটা, ঠিক আছে। মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতেই বেশি তৈরি করার সুযোগ দেয়, যে বাইরে থেকে যেন প্রোডাক্ট না আসে, বা আসে ঠিক আছে কিন্তু কমানোর চেষ্টা করে। বেশিরভাগ জিনিসই ভারতে তৈরি করার সিদ্ধান্ত নেয়, এক কথায় দেশীয় পণ্য। এটা মাথায় রাখতে হবে, মেক ইন ইন্ডিয়া মানে ভারতেই তৈরি করো, পোস্ট করো, বিশ্বের বাজারে সেগুলো বোঝাও, বিশ্বের মানে অন্য প্রান্ত থেকে না নিয়ে, বিদেশের জিনিস না নিয়ে ভারতের জিনিস তৈরি করো। এটুকু মনে রাখলে হবে, মেক ইন ইন্ডিয়া 25শে সেপ্টেম্বর 2014। না নাই সব লেখা। চলো নেক্সট, চলো ডিজিটাল ইন্ডিয়া, এটাও তাই খুবই ইম্পর্টেন্ট। ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া সব পড়ছে নাকি বাড়িতে উৎপল? চলো চলে গেছে। চলো, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া কবে না, জুলাই 2015 সালে লঞ্চ হয়। না এই প্রকল্পের উদ্দেশ্য হলো কি, সরকারি সমস্ত কাজকে ডিজিটাল মাধ্যমে উন্নতি করা। মানে দেখা যাচ্ছে আগে যে কাজগুলো খাতাকর্মে হতো, সেগুলো এখন কি কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে, কম্পিউটারে করছে। তাহলে ডিজিটাল ইন্ডিয়ার কথা এটাই, যে ভারতের সমস্ত কাজকর্ম বা সরকারি সমস্ত কাজকর্ম ডিজিটাল মাধ্যমে উন্নতি করা, সমস্ত কিছু ডিজিটাল মাধ্যমে হওয়া। এক কথায় দেশের সমস্ত জায়গায় যাতে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে পড়ে। ইন্টারনেট, দেশের সমস্ত জায়গা যাতে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে পড়ে, সেটা পরিষেবা ছড়িয়ে পড়ে সেটা দেখা, ইন্টারনেট পরিষেবা ছড়ানোর চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট চলো, গ্রাম উজালা প্রকল্প, এটাও ইম্পর্টেন্ট, উজালা মনে রাখবে, গ্যাস। গ্রাম উজালা প্রকল্প, গ্রাম উজালা প্রকল্প, গ্রাম উজালা প্রকল্প। না গ্রাম উজালা প্রকল্প কবে লঞ্চ হয়? তুমি বলবে মার্চ মাসে। কবে? মার্চ মাসে। কত? 2021। তাহলে 2021 মার্চ মাসে এই গ্রাম উজালা প্রকল্প লঞ্চ হয়। উজালা, ঠিক আছে, এর সাথে রিলেট করে মনে রাখবে যে গ্রাম উজালা, উজালা বাল্ব, ইলেকট্রিক বাল্ব। তাহলে এই প্রকল্পের মাধ্যমে কি হয়, ইলেকট্রিক বাল্ব মাত্র 10 টাকায় প্রদান করার কথা বলা হয়। ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব মাত্র 10 টাকায় দেওয়ার কথা বলা হয়, পার পিস 10 টাকায় দেওয়ার কথা বলা হয় এই প্রকল্পের মাধ্যমে। আর বিহারের আরোহ গ্রামে এটা সূচনা হয়, এটাও মনে রাখো। বিহারে শুরু হয় প্রথম, বিহারের আরোহ গ্রামে, বিহারের আরোহ গ্রামে প্রথম শুরু হয়, ঠিক আছে। নেক্সট চলো, স্বচ্ছ ভারত মিশন, খুবই ইম্পর্টেন্ট। স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ মানে পরিষ্কার, অর্থাৎ ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ, সেটাকেই বলছি স্বচ্ছ ভারত মিশন। 2 অক্টোবর বা 2রা অক্টোবর চালু হয়। 2রা অক্টোবর কত সালে? 2014, খুবই ইম্পর্টেন্ট। না 2014 সালে 2রা অক্টোবর শুরু হয়। দেখবে গান্ধীজির যে চশমা আছে, সেই চশমা, চশমাতে এখানেই স্বচ্ছ কথাটা লেখা আছে, স্বচ্ছ, হিন্দিতে লেখা থাকে স্বচ্ছ, লিখতে পারলাম না আমি, একটু চশমাতে লেখা থাকে, এটা মাথায় রাখো। তাহলে স্বচ্ছ ভারত মিশন 2রা অক্টোবর 2014 সালে লঞ্চ করায়। কি না, ভারতকে স্বচ্ছ রাখার জন্য এটা শুরু করেন। কে চালু করেন? নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী চালু করেন। আর এই প্রকল্পের মাধ্যমে দেশের বৃদ্ধি হয়, পরিচ্ছন্নতা বৃদ্ধি হয়, বিভিন্ন শৌচাগার কি প্রয়োজনীয়তা বাড়ে, মানে শৌচাগার স্থাপন করার কথা বলা হয়, প্রত্যেকটা ঘরে শৌচাগার পৌঁছে দেওয়া হয়, মানে গড়ে তোলা হয়। শৌচাগার রিলেটেড মনে রাখবে, ঠিক আছে? ব্যাস, এটুকু মনে রেখো। স্বচ্ছ ভারত মিশন, শৌচাগার কি ইনক্রিজ করা হয়, শৌচাগার ব্যবহারের প্রয়োজনীয়তা বাড়ানো হয়। নেক্সট চলো, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি পড়াও, এটা একটা প্রকল্প। বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও কবে লঞ্চ হয়? না, বেটি বাঁচাও বেটি পড়াও লঞ্চ হয় 22শে জানুয়ারি 2015। 22শে জানুয়ারি 2015। বেটি বাঁচাও, জয় আকার হবে, হ্যাঁ, বেটি বাঁচাও বেটি পড়াও কবে লঞ্চ হয়? 22শে জানুয়ারি 2015। এর মধ্য দিয়ে, এই প্রকল্পের মধ্যে দিয়ে ভারতীয় সমাজে নারীদের মাত্রা বা নারীদের উন্নয়নের একটা দিকে নজর দেওয়া হয়। নারীদের মূলত বিভিন্ন এলাকা রয়েছে এখনো মেয়েদের পড়ায় না বা মেয়েদের পড়াতে চায় না, সেজন্য বা ভ্রূণ হত্যা বা নারী সন্তান গ্রহণ করবে না, এরকম একটা প্রচলন আছে বা এখনো আছে কিছু কিছু এলাকায়, সেগুলো দূর করার জন্য এই প্রকল্পটা গৃহীত। মানে বেটি বাঁচাও অর্থাৎ নারীদের বাঁচাতে বলছে, নারীদের উন্নয়নের জন্য এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। বেটি পড়াও মানে নারীদের পড়ানোর কথা বলা হচ্ছে, সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কন্যা সন্তানের জন্য কল্যাণমূলক পরিষেবা, দক্ষতা বৃদ্ধি আর সচেতনতা বৃদ্ধি। অত লিখছে না, বলে দিচ্ছে, এগুলো নিজেরা নোট করলে করে নিও। নেক্সট চলো, অটল পেনশন যোজনা, এটাও ইম্পর্টেন্ট। অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা। না, অটল পেনশন যোজনা কবে লঞ্চ হয়? 9 মে 2015। 9 মে 2015 সালে এটা লঞ্চ হয়। অটল পেনশন যোজনা 9 মে 2015 সালে যোগ হয়। এটা কি? না, এটা একটা পেনশন, বুঝতেই পারছি না। 60 বছরের বেশি হলে তাদের কি হবে? পেনশন দেওয়া হবে, পেনশন দেওয়া হবে। কিন্তু তার বিনিময়ে কি কিছু জমা রাখতে হবে, অর্থাৎ 60 বছরের পূর্বে, ঠিক আছে, কিছু মান্থলি টাকা জমা রাখতে হবে, অ্যামাউন্ট কিছু হারে টাকা জমা রাখবে। এবার সেটা কি হবে লিখছে না, তো বলে দিচ্ছি যে কিছু কিছু হারে টাকা জমা রাখলো, বিভিন্ন বয়স, একদম 21 থেকে শুরু হয় এটা, 21 থেকে জমা করতে পারবে 45 বছর পর্যন্ত, আই থিঙ্ক সম্ভবত 45। তাহলে অত এবার 60 বছর পর্যন্ত তোমাকে কি করতে হবে? পেমেন্ট করতে হবে টাকা। এবার যার বয়স 21 তাকে কম হারে জমা রাখতে হবে, যার বয়স 45 তাহলে তাকে বেশি করে জমা রাখতে হবে মান্থলি। তাহলে এবার জমা রাখার পরে শেষে গিয়ে 60 বছর যখন পুজে যাবে, 60 বছরে কি সে পেনশন পেতে শুরু করবে, পেনশন পেতে শুরু করবে। আর এটা চালু হয় 2015 সালে 9 মে, ঠিক আছে? আর যদি তার আগেই মারা যায় 60 বছরের মধ্যে, তাহলে এককালীন তাকে টাকা দেওয়া হবে, কত? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা মারা গেলে, মৃত্যু হলে। আর কি, এটা কিন্তু এখন 1.5 লাখ থেকে 2 লাখ করে দিয়েছে, ঠিক আছে? 2 লাখ করে দিয়েছে এখন, লাখ। নেক্সট বলবো, অটল পেনশন হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, সুরক্ষা বীমা যোজনা কবে লঞ্চ হয়? এটাও 9 মে 2015। 9 মে 2015-তে লঞ্চ হয়, ঠিক আছে? প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। না, এটাও 2015 সালে চালু হয়। না, 18 থেকে 70 বয়সের মানুষরা এটা পাবে। কি, বার্ষিক 20 টাকার বিনিময়ে 1 বছরের জন্য এটা করাতে পারবে। মানে বার্ষিক বছরে 20 টাকা করে জমা রাখতে হবে। এটা কি, বার্ষিক 20 টাকা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, বার্ষিক
টাকা করে জমা রাখতে হবে। ঠিক আছে, বার্ষিক 20 টাকা করে জমা রাখতে হবে। জমা রাখার বিনিময়ে এই সুবিধাটা পাবে কি না, দুর্ঘটনাজনিত কোনো যদি মৃত্যু হয় বা অক্ষমতা হয়, দেখা যাচ্ছে কোনো কিছু ক্ষতি হলো, তাহলে 2 লাখ টাকা পাবে। ঠিক আছে, 2 লাখ টাকা পাবে। আর মৃত্যু হলে 2 লাখ টাকা, সরি, মৃত্যু হলে 2 লাখ টাকা। আর যদি কোনো ক্ষতি হয়, সাধারণ ক্ষতি হয়, ক্ষয়ক্ষতির জন্য, অ্যাক্সিডেন্ট হয়ে বা কিছু হয়ে ক্ষতি হলো, তার জন্য 1 লাখ টাকা, 1 লাখ টাকা দেওয়া হবে এই প্রকল্প অনুযায়ী, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। তার বিনিময়ে কি করতে হবে, বার্ষিক মানে বছরে 20 টাকা করে জমা রাখতে হবে। ঠিক আছে, পঞ্চায়েতে রাখা হয় এটা মূলত। 9 মে 2015 সালে চালু হয়। আর প্রত্যেক বছর জমা দিতে হয়, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। নেক্সট চলো, প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে লঞ্চ হয় না, 20 নভেম্বর 2016, 20 নভেম্বর 2016। আর এটা মূলত গ্রামীণ, হ্যাঁ, গ্রামে গ্রামে যে সমস্ত ব্যক্তিদের বাড়ি ঘর নেই, তাদের আবাস অর্থাৎ বাস করার জন্য থাকার যে ঘর, সেটা দেওয়ার জন্য এই প্রকল্পটা গৃহীত হয়। কবে, 20 নভেম্বর 2016 তারিখে। না, এই প্রকল্পের মাধ্যমেই গরিব মানুষের কাছে, যাদের বাড়ি নেই বা কাঁচা বাড়ি বা ঘরে থাকে, তাদের জন্য কি, দরিদ্র যারা কাঁচা বাড়িতে বসবাস করে, তাদের জন্য একটা প্রকল্প গৃহীত হয়। এই প্রকল্প অনুযায়ী কি, তাদের একটা ঘর দেওয়া হয়। মনে থাকবে? চলো নেক্সট চলো। অগ্নিপথ স্কিম, খুবই ইম্পর্টেন্ট। অগ্নিপথ স্কিম, অগ্নিপথ, ঠিক আছে, অগ্নিপথ স্কিম সবাই জানো। অগ্নিপথ স্কিম কবে লঞ্চ হয়, 14 জুন 2022, 14 জুন 2022 লঞ্চ হয়। 14 জুন 2022 লঞ্চ হয়। না, অগ্নিপথ স্কিম কি না, ভারতীয় সেনাদের জন্য, ভারতীয় সেনাদের জন্য। না কি, এই স্কিমের আওতায় বলা হয় যে না, সেনারা 4 বছরের সুযোগ পাবে, 4 বছর সুযোগ পাবে সেনাই সময়সীমা। কি না, এই স্কিম অনুযায়ী 4 বছরের জন্য বিভিন্ন ব্যক্তিবর্গকে সিলেক্ট করা হবে, যে 4 বছর তারা সেনাতে থাকতে পারবে, কাটাতে পারবে। এবার এই যে 4 বছর হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, 4 বছর পরে যারা দক্ষ আর কি, যারা মানে তাদের মধ্যে বিশেষ কয়েকজন বলতে 25%কে, মানে কি মানে কি বলবো, 25%কে সেনাবাহিনীতে স্থায়ীভাবে সংরক্ষণ দেবে, 25% স্থায়ী স্থায়ী সংরক্ষণ দেবে আর কি। তাহলে অগ্নিপথ স্কিম, এটা হচ্ছে একটা স্কিম যার দ্বারা ভারতীয় সেনাবাহিনীতে কি নিয়োগ করা হবে। সেখানে ভারতীয় সেনা হিসাবে 4 বছর সেবার আর কি সুযোগ পাবে। আর দেখা যাচ্ছে 100 জনকে সিলেক্ট করা হলো, 100 জনকে সুযোগ দেওয়া হলো, তার মধ্যে ওই 4 বছর শেষে 25% স্থায়ীভাবে মানে সেনাবাহিনীতে সংরক্ষণ পায়। ক্লিয়ার? আর কি না, এই স্কিম সম্পর্কে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন স্কিম এই স্কিমে যারা অন্তর্গত হবে, তারা এককালীন 10 লক্ষ টাকা পাবে, এককালীন 10 লক্ষ টাকা পাবে, এটা মাথায় রাখবে। এমনটাও দিতে পারে, এককালীন 10 লক্ষ টাকা পাবে। দেখা যাচ্ছে 4 বছর যখন কমপ্লিট হয়ে গেল, তখন 10 লক্ষ টাকা পেল। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অগ্নিপথ স্কিম খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, 14 জুন 2022 মনে রাখো। নেক্সট, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এটাও ইম্পর্টেন্ট। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা।
ঠিক আছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কবে লঞ্চ হয়? 24শে ফেব্রুয়ারি 2019। খুবই ইম্পর্টেন্ট হবে। কবে লঞ্চ হয়? ঠিক আছে, 24শে ফেব্রুয়ারি 2000। তাহলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা 24শে ফেব্রুয়ারি 2019-এ লঞ্চ হয়। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এটা কি না, মূলত এটা প্রাথমিক উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ও যারা ছোট ছোট ব্যবসায়ী, ব্যবসায়ী বলছি, কৃষক, তাদেরকে কিছু সাহায্য। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। দেখবে ফসল টসল নষ্ট হয়ে যায় বলে সম্মানটা কি সুযোগ পায়। প্রত্যেক বছরই এটা দেওয়া হচ্ছে এখন। ঠিক আছে, 5,000, আই থিঙ্ক মনে হয় 5,000 টাকা করে কি 3,000 টাকা করে দেওয়া হয়, প্রত্যেক বছরই দেয়। এবার কৃষকদের বা ক্ষুদ্র কৃষক যারা ছোটখাটো কৃষক আর কি, ওরা কৃষক, তাদেরকে কিছু পরিমাণে সাহায্য করা। ঠিক আছে, ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই শস্য বীমা বলতে পারো এরকম। কৃষকদের আর্থিক সাহায্য, এর উদ্দেশ্য ছিল কৃষকদের, ক্ষুদ্র কৃষকদের, এটা মাথায় বড় না, কৃষকদের, হ্যাঁ ওটাই লেখো, কৃষকদের আর্থিক সাহায্য, কৃষকদের আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা। এই যোজনার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আর্থিক সহায়তা। আর কি? ব্যাস এগুলো মনে রাখলেই হবে, হ্যাঁ। আর রিসেন্ট যেগুলো লঞ্চ হচ্ছে বা যা হচ্ছে সেগুলো একটু মনে রাখো, তাহলেই হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পেয়ে যাবে ওগুলো। এটুকুই মনে রাখলে আশা করি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ যেগুলো স্কিম বলে দিলাম। বলা আছো? হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, এটুকুই রাখছে আজকে ক্লাস।